বন্ধুরা, আজকে নবান্নে সাংবাদিক বৈঠক করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে সারপ্রাইজের পর সারপ্রাইজ। প্রথম সারপ্রাইজ হচ্ছে, এতদিন বিরোধীরা যে অভিযোগ করত যে এই রাজ্যে চুরি দুর্নীতিতে ছেয়ে গেছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে সেই সব চোর বাটপার জোচ্চোরদের ধরছে, ধরে জেলে পুরছে। আর যেটাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রতিহিংসা বলে চিৎকার করে আটকাবার চেষ্টা করতেন, অর্থাৎ কার্পেট দিয়ে ঢাকার চেষ্টা করতেন। আজকে দেখলেন সেই কার্পেটটা হচ্ছে ফুটো। আর তাই নিজের মুখে স্বীকার করে নিলেন যে হ্যাঁ, এই রাজ্যে চুরি দুর্নীতি হচ্ছে। এবং তার সঙ্গে তিনি এটাও প্রকারান্তরে মেনে নিলেন যে তিনি একজন অপদার্থ, ব্যর্থ মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। এমনটাই বিরোধীরা অভিযোগ করছে। তবে তার থেকেও বড় সারপ্রাইজ যেটা বাকি ছিল, সেটা হচ্ছে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের সরাসরি হুমকি দেওয়া। এবার থেকে এই রাজ্যে কিভাবে খবর হবে, কে কোন লাইনে লিখবে, তার পুরোটাই নবান্ন নিয়ন্ত্রণ করতে চায়। এবং নবান্নের সেই নির্দেশিকা উড়িয়ে যদি যদি কোনো রকম কেউ নেগেটিভ খবর করে, তাহলে কড়া ডোজের ব্যবস্থা হবে। না, এর আগেও এরকম হুমকি আমরা শুনেছি, তবে সেটা ইউটিউবারদের সম্বন্ধে। কিন্তু এবার একদম স্পেসিফিক সাংবাদিক এবং যে সংবাদ মাধ্যমের চ্যানেল রয়েছে তাদের উদ্দেশ্যেই কিন্তু এইরকম ভয়ঙ্কর হুমকি দিলেন খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ উঠছে। এবং সবথেকে বড় কথা, যারা গণতন্ত্র, গণতন্ত্র বলে ২৪ ঘন্টা চিৎকার করে ভারতবর্ষে বিজেপির নেতৃত্বে নাকি গণতন্ত্র ভেঙে পড়ছে, আর এই পশ্চিম বাংলায় এসে দেখতে হবে গণতন্ত্র কিরকমভাবে রয়েছে, তারাই যে কতখানি অগণতান্ত্রিক হতে পারে এবং গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ সংবাদ মাধ্যমকে ডিক্টেট করতে পারে কিভাবে খবর করতে হবে, তার জলজ্যান্ত উদাহরণ আজকে নবান্নে দেখিয়ে দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি আজকে যে সাংবাদিক বৈঠক করছিলেন, যে বিষয়ে করছিলেন সেটা একটু পরে আসছি। কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কি বললেন, একটু সেই জায়গাটা কোট আনকোট আপনাদের পড়ে শোনাই। তিনি বলছেন যে, "আপনারা শুধু নেগেটিভ খবর করবেন বললে তো হবে না। তাহলে আপনাদের সামনে মন খুলে মিটিং করব কি করে? মিডিয়াকে বলব, প্লিজ এগুলো পজিটিভ ভাবে দেখুন, নেগেটিভ ভাবে দেখার চেষ্টা করবেন না।" আগে ওনার বক্তব্যটা বলে নিই, তারপর এই প্রসঙ্গে আমি অবশ্যই আলোচনা করব। তারপর তিনি বলছেন যে, "আপনারা পজিটিভ ব্যাপারটাকে এড়িয়ে আপনারা শুধু নেগেটিভ খবর করবেন বললে তো হবে না। তাহলে আপনাদের সামনে মন খুলে মিটিং করব কি করে? স্বচ্ছতা মেনে কাজ করব কি করে? স্বচ্ছভাবে মিটিং না করলে, কাজের কথা না জানালে সবাই জানবে কি করে? তাই তো এই মিটিং প্রকাশ্যে করি। না হলে জনগণই বা জানবে কি করে আমরা কি করছি, কোনটা ভুল, কোনটা ঠিক?" তার সঙ্গে তিনি আরও বলেছেন, কোনো চ্যানেল" এই জায়গাটাই সবথেকে গুরুত্বপূর্ণ, "কোনো চ্যানেল আমার একেবারে বিরুদ্ধে, পরের বার থেকে তাহলে তাদের আর ডাকবো না মিটিংয়ে। অর্থাৎ তার এগেইনস্ট এ কথা বললে আর তাদেরকে মিটিংয়ে ডাকা হবে না। তারা সংগ্রহ করে খবর করবেন নিজেদের মতো। আমরা কেউ মন্ত্রী, কেউ প্রশাসন, সবাই এখানে দায়িত্ব নিয়ে বসে আছি। হেজিবেজি কেউ নয়। আপনারাও দায়িত্ব নিয়ে কাজ করেন, সেটুকু আমি আশা করব। পরে আমায় বলতে পারবেন না মিটিং এর লাইভ স্ট্রিমিং কেন হচ্ছে না?" অর্থাৎ সরাসরি কথা যে আপনারা কোনো নেগেটিভ খবর করতে পারবেন না। আচ্ছা, মিডিয়ার কাজটা কি? সংবাদ মাধ্যমের কাজটা কি? চ্যানেলের কাজটা কি? খবর করা। আর খবর কাকে বলে? সরকার যেটা চায় সামনে আসুক, সেটা তো প্রচার। আর সেই প্রচার করার জন্য তার দলের কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে প্রচার হয় দেখি। তার পাশাপাশি ওই বহিরাগত বাইরের কোনো এক কোম্পানিকে ধরে নিয়ে এসছেন, তারাও দারুণভাবে সব প্রচার করে দেখেছি। তাহলে মিডিয়াকে দিয়েও কেন প্রচারের কাজটা করতে হবে? মিডিয়ার কাজ তো যে খবরটা সরকার চায় না সামনে আসুক, যেটা সামনে এলে তাদের অস্বস্তি বাড়বে, সেইটাকেই কভার করে। আর সেটাই তো খবর। অর্থাৎ খুব সোজা ভাষায়, ধরুন একটা ব্রিজ তৈরি হয়েছে। সেই ব্রিজটা তৈরি করার প্রতিশ্রুতি সেই সরকার দিয়েছে। সেটা ফুলফিল হয়ে গেছে। তাহলে সেটা কি খবর? হ্যাঁ, সরকার বলেছিল, সরকার করেছে, মিটে গেছে। কিন্তু সেই ব্রিজটা করতে গিয়ে ঘাবলা হয়েছে। কোটি টাকার দুর্নীতি হয়েছে। ফলে ব্রিজটা ভেঙে গেছে এবং বহুজনের প্রাণ গেছে। এটাই তো খবর। যে সরকার এখানে সঠিকভাবে কাজটা করতে পারেনি কেন?
কেননা সরকার তো নিজের পকেটের পয়সা দিয়ে এই কাজটা করে না। আমার আপনার ট্যাক্সের টাকা থেকে যেটা যায় সরকারের কোষাগারে, সেই টাকাটা দিয়ে সরকার কাজটা করে। সুতরাং সেখানে কোনো নয়ছাই হচ্ছে কিনা, দুর্নীতি হচ্ছে কিনা, অন্যায় হচ্ছে কিনা, গণতন্ত্র বেঁচে থাকছে কিনা, এটাই তো সংবাদ মাধ্যম দেখবে। যে কারণে সংবাদ মাধ্যমকে আয়না বলা হয়। এখন মানুষ যদি গিয়ে আয়নার সামনে বলে, আমি যদি গিয়ে বলি যে, "এই আয়না, আমাকে ঠিক ঋত্বিক রোশনের মতো দেখতে দেখাও তো।" আয়না কি আমাকে দেখাবে? আমি যেরকম সেইটারই রিফ্লেকশন হবে। আপনার সরকার যদি কোনো অন্যায় না করে, আপনার সরকার যদি কোনো দুর্নীতি না করে, আপনার সরকার যদি সত্যিই জনগণের পাশে থাকে, এই মিডিয়াই সেই কথা তুলে ধরবে। কিন্তু সেখানে যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেই কথাটাই তো মিডিয়া বলবে। আর সেইটা বলে বলেই আপনার গাত্রদাহ। আজকে সরাসরি হুমকি দিচ্ছেন যে তাদের আর মিটিং এ ডাকবেন না। তাদের ভালো, ভালো কথাগুলো শুধুমাত্র জনগণের কাছে পৌঁছে দিতে হবে, যাতে সেইটাকে ভোটের বাজারে দেখিয়ে আপনি ভোটটা জিততে পারেন। আপনি ভোটে জিতবেন কি কে জিতবে সেটা মিডিয়ার দেখার কাজ নয়। মিডিয়ার কাজ একটাই, সরকারটা ঠিকভাবে চলছে কিনা। কোন পজিটিভটার কথা বলবো বলুন তো মাননীয় মুখ্যমন্ত্রী? এই যে হাজার, হাজার লক্ষ, লক্ষ ছেলেমেয়ে বেকার হয়ে রাস্তায় বসে আছে, দিনের পর দিন ধর্ণা দিচ্ছে, আর আপনার সরকার চোখ বুজে বসে আছে। আপনার দলের নেতা মন্ত্রীরা কোটি, কোটি টাকা ঘুষ খেয়ে কিলো দরে সেই চাকরিগুলোকে বেচেছে এবং যাদেরকে বেচেছে সেই অযোগ্যরা অ, আ, ক, খ লিখতে জানে না, যোগ বিয়োগ করতে জানে না, শুধুমাত্র টাকা ঘুষ দিয়ে তারা স্কুলে পড়াচ্ছে এবং সেই জন্য আমাদের পরবর্তী প্রজন্ম যেটা তৈরি হচ্ছে, তারা মেরুদণ্ডহীন তৈরি হচ্ছে। তারা শিক্ষাটাই পাচ্ছে না এবং আগামী দিন তাদের ভবিষ্যৎ অন্ধকার। এটা থেকে কি পজিটিভ খবর করব একটু মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিন তো, আমাদের একটু গাইড করে দিন তো। বা এই যে আরজিকর কাণ্ড হলো, ভয়ংকর ঘটনা ঘটলো, একজন ডাক্তার তার নিজের হসপিটালে ধর্ষিতা হলেন, খুন হলেন। তাদেরকে নিরাপত্তা দিতে পারল না আপনার সরকার, আপনার প্রশাসন এবং তার থেকেও নির্লজ্জের মতো সেই পুলিশ, সেই প্রশাসন সেখান থেকে তথ্য প্রমাণ লোপাট করে আসল খুনিদের, আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। কোন পজিটিভ খবর এখান থেকে আশা করছেন বলুন তো? আপনাদের কাজ মানুষের কাছে পৌঁছচ্ছে না। আপনাদের কাজ মিডিয়া সঠিকভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে। আর তাতে আপনাদের যে অন্যায় দুর্নীতিগুলো চলছে, প্রশাসনের যে ব্যর্থতাগুলো চলছে, সেগুলো সামনে চলে আসছে। আর সেইজন্য এত গাত্রদাহ। সরাসরি হুমকি যে এবার থেকে আর ডাকবো না। ডাকবেন না? কি এসে যায়? মিডিয়া কিন্তু মিডিয়ার কাজ করবে। আপনি কিভাবে রাজ্যটা চালাবেন সেটা কারোর নির্দেশ মতো চালান আপনি? আপনার তো যা ইচ্ছা হয় সেটা করেন। তাহলে মিডিয়া কিভাবে খবর করবে সেটাও এখন নবান্নে বসে আপনি ঠিক করে দেবেন? নাকি ওই যে বিরোধীদের অভিযোগগুলো ওঠে যে কোটি, কোটি টাকার বিজ্ঞাপনে এই সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার আপনি চেষ্টা করেছেন। কিন্তু ইউটিউবার এবং এক শ্রেণীর সংবাদ মাধ্যম রয়েছে যারা এই প্রলোভনে পা দেয়নি। তারা এখনো শিরদাঁড়া উঁচু করে খবরটা করে যাচ্ছে। তাদেরকে আপনার পুলিশ লেলিয়ে দিয়ে কি পরিমাণ হেনস্থা করেছেন, সেই জিনিস আপনি আপনার নির্দেশ ছাড়া হয়েছে এটা মানতে হবে। কাউকে ছেড়েছেন, কোন ইউটিউবারকে ছেড়েছেন যে আপনার বিরুদ্ধে টু শব্দ করেছে? জেল, তার সমস্ত কিছু সিজ করে নেওয়া, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে নেওয়া, এমনকি পরিবারের সদস্যকে অব্দি এই পুলিশে হেনস্থা করে ভয় দেখানো। আর মিডিয়া আপনার জয়গান গাইবে, গুণগান করবে। আপনি করুন না, সঠিকভাবে রাজ্যটা চালান না। এই লক্ষ, লক্ষ ছেলেমেয়ের চাকরির ব্যবস্থা করুন না। রাজ্যে শিল্পের জোয়ার নিয়ে আসুন না। আমরাই আপনার হয়ে পজিটিভ কথা বলব। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেগুলো করতে পারছেন না, সরকার হিসেবে ব্যর্থ করছেন, মিডিয়া সেই কথাটাই বলে যাবে, সেই কথাটাই তুলে যাবে। আপনি পুলিশ লেলিয়ে অনেক চেষ্টা করেছেন। মামলা মোকদ্দমা করে, জিনিসপত্র বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে মুখ বন্ধের অনেক চেষ্টা করেছেন। কিন্তু এই গায়ের জোর দেখানোটাই প্রমাণ করে দেয় যে আপনি বোধহয় কাজটা সঠিক করছেন না। তাই এবার সরাসরি হুমকি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে, আ কয়লা চুরি করবে সিআইএসএফ আর পুলিশ, পুলিশের একাংশ আর দোষ হবে তৃণমূলের। এ জিনিস আমি টলারেট করব না। কে বলেছে আপনাকে টলারেট করতে মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি তার মানে স্বীকার করে নিচ্ছেন কয়লা চুরি হয় এই রাজ্যে। সিআইএসএফ করুক আর পুলিশের একাংশই করুক। তো পুলিশটা কার আন্ডারে আছে? পুলিশ তো আপনার ডিপার্টমেন্ট। আপনি পুলিশটাকে হ্যান্ডেল করেন। এই ১৩-১৪ বছর ধরে সেই পুলিশের মধ্যে আপনি চোর তৈরি করেছেন। আর যদি চোর আপনি তৈরি করে না থাকতে পারেন, আপনি যখন জানেন আপনার কাছে স্পেসিফিক খবর আছে যে পুলিশের একাংশ এই চুরির সঙ্গে যুক্ত, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি প্রক্রিয়া কেন শুরু করেননি? কেন তথ্য প্রমাণ সহ তাদেরকে গ্রেপ্তার করেননি এবং আইনের হাতে তুলে দেননি এবং আইনের হাতে তুলে দিয়ে তাদের সাজার ব্যবস্থা করেননি? তাহলে ধরে নেব আপনার এখানে কোনো স্বার্থ জড়িয়ে আছে, সেইজন্য আপনি করেননি? পুলিশকে আপনি এটা কোনো বার্তা দিতে চাইলেন?
নাকি আপনি প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে আপনি একজন অপদার্থ, ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, যে কারণে আপনার চারিদিকে চোর ঘুরে বেড়ালেও, আপনার ডিপার্টমেন্টে চোর থাকলেও আপনি তাদেরকে ধরতে পারেন না। বিরোধীরা আজকে যে এই প্রশ্নটা করছে সেটা কি ভুল প্রশ্ন করছে? তিনি আরও বলেছেন, নিচুতলার কিছু অফিসার এবং পুলিশের কিছু লোক যারা সরকারকে ভালোবাসে না, তারা এসব নিয়ে ভাবে না। তারা শুধু নিজেদের স্বার্থটা দেখে। এত স্পেসিফিক কথা বলছেন। কেন সেরকম কয়েকজনকে ধরে নিয়ে এসে তাদের জেল জরিমানার ব্যবস্থা করছেন না? আইনের হাতে তুলে দিচ্ছেন না? আপনি এই প্রসঙ্গে বালি, কয়লা, সিমেন্ট সমস্ত কিছু চুরির কথা আজকে স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ এই রাজ্যে এতদিন বিরোধীরা যেটা বলে আসছিল যে এই রাজ্যে চুরি হচ্ছে, এই রাজ্যে দুর্নীতি হচ্ছে, এই প্রশাসন ব্যর্থ, সেটাকে ধরতে পারছে না, আটকাতে পারছে না এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করতে পারছে না, সেটা তো আপনি নিজের মুখে স্বীকার করে নিচ্ছেন। দেখুন, আপনার কোন নেতামন্ত্রী জেলে গেছে, তাকে সিবিআই ধরেছে, ইডি ধরেছে, আমাদের কিচ্ছু এসে যায় না। আমরা খুব খুশি হতাম এবং সত্যিই যদি চুরি হতো তারপরও আমরা জয়গান করতাম। যদি এটা সিবিআই বা ইডি না করে আপনার রাজ্যের পুলিশ, আপনার রাজ্যের ইডি আর আপনার রাজ্যের সিআইডি তারা যদি এদেরকে গ্রেপ্তার করত। আপনার চেয়ারের আশেপাশে যেসব মন্ত্রীরা বসে থাকতো, একদম আপনার নাম্বার 2 হিসেবে যাদেরকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছিলেন, তারা অব্দি দেদার চুরি করেছে। এত টাকার পাহাড় দেখা গেছে। তারপর আপনারা বলেছেন জিরো টলারেন্স উইথ করাপশন, কিন্তু এটা রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। রাজনৈতিকভাবে আপনাদের সঙ্গে না পেরে এই জিনিসটা বিজেপি করছে, কেন্দ্রের শাসক দল করছে। কিন্তু আজকে নিজের মুখে স্বীকার করছেন এই চুরিগুলো হচ্ছে। তাহলে এই চুরিগুলো যখন হচ্ছে, এটা ইডি, সিবিআই এসে ধরতে পারছে, আপনার পুলিশ কেন এতদিন ধরতে পারেনি? তারা কি অকর্মণ্য, অপদার্থ? তাদের তো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়। নাকি তাদের হাত-পাতা বাঁধা আছে এবং কে বা কারা বেঁধে রেখেছে সেটা আপনি খুব ভালো করে জানেন। এই যে চুরি দুর্নীতি হচ্ছে, আপনি মুখে বলছেন কেন? কাজে করে দেখান। মানুষ তো সেটাই দেখতে চায়। যে এই রাজ্যের প্রশাসন স্বচ্ছভাবে কাজ করছে। তাতে রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন। আপনাকে কিছু মানুষ ভোট দেবে, কিছু মানুষ ভোট দেবে না। যারা বেশিভাবে মতটা জানাবেন, ভোট যদি বেশি করে দেন আপনি জিতবেন। কিন্তু জেতার পর আপনি গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কোন কাজটা সঠিকভাবে করছেন? বরং আপনি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার জন্য যেটা করছেন, সেটাকে গণতন্ত্র বলে? আর আজকে আপনি বলছেন তার চূড়ান্ত হুঙ্কার দিয়ে যে এবার থেকে নেগেটিভ খবর কিছু করা যাবে না। যারা করবে তাদেরকে আপনি সাংবাদিক বৈঠকে ডাকবেন না। অর্থাৎ আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনি নিজের মুখে যে চুরির কথা বলছেন, সেই চুরি নিয়ে যদি কেউ প্রশ্ন করে, দুর্নীতি নিয়ে যদি কেউ প্রশ্ন করে এবং সেই চোর এবং দুর্নীতিবাজদের আপনার প্রশাসন, আপনার সরকার কেন গ্রেপ্তার করছে না বা করতে পারছে না, এই নিয়ে যদি প্রশ্ন করে, তাহলেই আপনার বিরাগভাজন হবে। আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন, তার মানে ডাল মে তো কুছ কালা হ্যায় নাকি পুরা ডালই কালা হ্যায়? যদি আপনি প্রশাসন স্বচ্ছভাবে চালাতেন, আপনার প্রশাসন, পুলিশ একদম স্বচ্ছভাবে তাদের হাত খুলে দেওয়া আছে। যে অন্যায় করবে, কোন দল, কোন ধর্ম, কোন বর্ণ তারা দেখবে না। যদি সেই কাজ করতে পারত, আপনাকে যদি এই নেগেটিভ কোয়েশ্চেন কেউ করত, তাহলে আপনি তো উত্তর দেওয়ার ক্ষমতা থাকতো। আজকে উত্তর দেওয়ার ক্ষমতা নেই, সেইজন্য কি এই প্রশ্নগুলো তুলছেন? ধরুন ওই জায়ান্ট বা জেসিবি আপনার দলের রত্ন যারা, বা ধরুন ওই পার্থ বা বালু যারা জেলে এখনো গড়াগড়ি খাচ্ছে, তাদেরকে যদি আপনার রাজ্যের পুলিশ ধরতো, আপনি তো বুক ফুলিয়ে বলতে পারতেন যে, "দেখো বাবা, আমার দল করে বলে কোনো ছাড় নেই।" আপনি নিজের মুখে আপনার দলের এক প্রাক্তন মন্ত্রী তিনি যখন দলবদল করে আপনার বিপক্ষ শিবির বিজেপিতে গেল, প্রকাশ্যে বললেন যে ও একটা বড় চোর। আপনার কাছে নির্দিষ্টভাবে গিয়েছিল একটি পার্টিকুলার মন্ত্রিত্ব দপ্তর নিতে। সেখান থেকে ভালো কামাই হবে। তার দুবাইয়ে সম্পত্তি আছে, গড়িয়াহাটে সম্পত্তি আছে। এত কিছু আপনি জানতেন না। জেনেছেন যখন, তখন আপনি শাস্তি দেবেন সেইজন্য ভয়ে বিজেপিতে পালিয়ে গেছে। পরে দেখলাম আপনার ভ্রাতুষ্পুত্র তাকে গলায় উত্তরীয় পরিয়ে আপনার দলে আবার ফিরিয়ে নিল। কেননা তিনি বিজেপিতে গিয়ে হেরে গিয়েছিলেন এবং তারপর আপনার দলের কাজে তাকে ব্যবহার করা হচ্ছে। দলের মুখপাত্র হিসেবে বিভিন্ন চ্যানেলে তিনি যাচ্ছেন। তাহলে, তাহলে এইরকম একজন লোক যার বিরুদ্ধে আপনি অভিযোগ নিজে নিয়ে এলেন, তাকে অব্দি শাস্তির জায়গায় নিয়ে যেতে পারলেন না। আপনার দলে কাজ করলে সমস্ত মাফ। আর অন্য দলে গেলে তখন চুরি দুর্নীতির অভিযোগ। এটাই হচ্ছে, আপনারা তো বলেন ওয়াশিং মেশিন বিজেপি। তো ওয়াশিং মেশিনটা সবথেকে বেশি তো নবান্ন থেকে চলছে, আপনার তৃণমূল ভবন থেকে চলছে। এই প্রশ্নগুলো এখন থেকে আর করা যাবে না, করলেই কড়া ডোজ। এর আগে অনেক কড়া ডোজ দিয়েছেন। পুলিশ দিয়ে ডেকে পাঠিয়েছেন।
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, জিনিসপত্র তুলে নিয়ে গেছেন, মানুষকে জেলে পুরেছেন, অনেক চেষ্টা করেছেন। কিন্তু এই রাজ্যে এখনো আইন আদালতটা আছে, কলকাতা হাইকোর্টটা আছে। তাই প্রত্যেকটা যে আপনাদের সাজানো কেস ছিল, মেক্সিমাম ক্ষেত্রেই সেটা প্রমাণিত হয়ে গেছে। আর যেগুলোর মামলা এখনো শেষ হয়নি, সেগুলোই শুধু প্রমাণ হয়নি। এখনো অব্দি একটা মামলাতেও প্রমাণ করতে পারেননি, এই জার্নালিস্ট, এই ইউটিউবার যাদেরকে আপনি ধরেছিলেন, তারা কেউ অন্যায় করেছে। অন্যায়টা আপনার পুলিশ করছে এবং পুলিশ মন্ত্রী হিসেবে তার দায় কি আপনি অস্বীকার করতে পারেন? আজকে এই সমস্ত কথা সামনে চলে আসছে, জনমত আপনার বিরুদ্ধে যাচ্ছে। তাই কি এত ভয়? তাই কি এত হুমকি? কিন্তু প্রশাসক যতই হুমকি দিক, সংবাদ মাধ্যম যুগে, যুগে তাদের কাজটা ঠিক করে এসছে। সবার শিরদাঁড়া বিক্রি থাকে না, সবাই মাথা নত করে না। যত চাপই আসুক, যত প্রলোভনই আসুক, সেসবকে দূরে সরিয়ে রেখে নিজের কাজটা ঠিক করে করে। আর এই বাংলার মিডিয়ার একটা বড় অংশ সেই কাজটাই করে চলেছে এবং সেই মিডিয়া ফ্যামিলির সদস্য হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। কি বলবেন বন্ধুরা মুখ্যমন্ত্রীর এই সরাসরি হুমকি নিয়ে সংবাদ মাধ্যম সম্পর্কে? এবং যেভাবে চুরি দুর্নীতির কথা স্বীকার করে নিলেন, আর ডিপার্টমেন্টেরই একাংশ তার সঙ্গে জড়িত বলে দিলেন, সেই নিয়ে? বলুন পজিটিভ, নেগেটিভ কিভাবে বলবেন, কিভাবে দেখবেন ব্যাপারটা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।